নমস্কার। আমি একটা সিরিজ শুরু করেছি, মিথ্যা কথনের উপযোগিতা। দুটো এপিসোড ইতিমধ্যেই করেছি। তাতে দুজন বঙ্গজ রাজনীতিবিদ সম্পর্কে আমার মূল্যায়ন আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিয়েছি। কিন্তু প্রিয়বাবুই বলুন বা অসীমবাবুই বলুন, আমরা গত প্রায় 14.5 বছর ধরে যে জমানায় বাস করছি, তার কাছে দে উইল লুক লাইক অ্যাঞ্জেলস। কেননা আগে যে রাজনীতিবিদ একটু বেশি মিথ্যাচার করতেন তাকে আমরা চিহ্নিত করে একটু উপহাস করতাম, কখনো কড়া ভাষায় লিখতাম বা বলতাম। কিন্তু মিথ্যে কথা বলাটা রাষ্ট্রের ভাষা ছিল না। রাষ্ট্র বলতে এখানে অবশ্যই আমি পশ্চিমবঙ্গ নামক অঙ্গরাজ্যটির কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু পারুন না পারুন, মিথ্যাকে এমন একটা শিল্পকলায় পর্যবসিত করেছেন যা রামকিঙ্কর বেইজ বা গণেশ পাইনও কোনোদিন কল্পনায় আনতে পারবেন না। সেই জন্যে শ্রীমতী মিথ্যাশ্রী উপাধি যদি আদৌ কাউকে দিতে হয়, তাহলে সেটা আমাদের দিদিমণির প্রাপ্য। আমার থাম্বনেলের হেডিংটা দেখে দয়া করে হাসবেন না, কেননা অনেক ভেবেচিন্তে আমি এই হেডিংটা দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি দিনে কতগুলো মিথ্যে কথা বলতেন, দ্য ওয়াশিংটন পোস্ট তাদের ফ্যাক্ট চেকার ট্র্যাকে ফেলে সেটা বার করত এবং পরের দিন কাগজে ছেপে দিত। কয়েক সহস্র সম্ভবত 4 বছরে মিথ্যে কথা বলেছিলেন ট্রাম্প, এখনও বলে চলেছেন। ওয়াশিংটন পোস্ট এখন আর ট্রাম্প সত্য বলল না মিথ্যে এই নিয়ে মাথা ঘামায় না, কেননা একই খেলা কতবার মানুষ খেলবে। আর পশ্চিমবঙ্গে দিদির মিথ্যাচারণ গুনে গুনে লোকে প্রকাশ করবে বা ব্রডকাস্ট করবে, তার জন্য যে মেরুদণ্ডের প্রয়োজন এবং একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে তো ফ্যাক্ট চেকিং, সেই দম বাংলা মিডিয়ার একেবারেই নেই। থাকতো যদি, তাহলে আমি লিখে দিতে পারি যে ট্রাম্পের সঙ্গে এই একটা ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী একেবারে সমানে সমানে টক্কর দিতে পারেন। কেননা এ বলে আমায় দেখ, ও বলে আমায়। এই যে মিথ্যা কথনকে একটা শিল্পরূপে রূপান্তরিত করা, এটা কিন্তু খুব কম কথা নয়। তিনি যে শাসন কৌশলটা আয়ত্ত করেছেন, সেটা দাঁড়িয়েই আছে মিথ্যার এডিফিসের উপর। যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তখনই এর কিছু কিছু স্পষ্ট ইঙ্গিত আমরা পেয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি যা শুরু করেছেন এবং করেই চলেছেন, সেটা দেখে মনে হয় যেন কোনো নান্দনিক শিল্প দেখছি। তিনি মিথ্যাকে অপপ্রচার বলে মনে করেন না, বরঞ্চ তিনি মনে করেন মিথ্যা হচ্ছে দৃশ্যমানতা, আবেগ, নাটকীয়তা
এবং আত্মনির্ভর কল্পনার সংমিশ্রণ। ঠিক যেমন একসময় আমাদের ইন্টেলেকচুয়ালরা জঁ দেরিদাকে নিয়ে পড়েছিল কনস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক তেমনি, তিনি মিথ্যা কথা বলেন না, মিথ্যা নির্মাণ করেন এবং এই মিথ্যেটাকে প্রতিষ্ঠিত করে চলা পার্থিব সব বিষয়ে, সেটাই তার রাজনীতির একমাত্র সাধনা এবং আমাদের কাছে ঘোর বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো কিছু অস্বস্তিদায়ক ঘটনা ঘটবে, হয় মুখে সেলোটেপ বেঁধে রাখবেন, নয়তো ডিনায়াল মোডে চলে যাবেন। অজস্র উদাহরণ আমি দিতে পারি, কিন্তু আপনাদের বোর করব না, আপনারাও সব জানেন। নির্বাচনের পরবর্তী যে হিংসা হয় এই রাজ্যে, প্রতিটি নির্বাচনে, তারপরে মুখ্যমন্ত্রীর একটা বাঁধা বুলি আমরা শুনতে পাই। একটাও মৃত্যু হয়নি পশ্চিমবঙ্গে। যখন এসএসসি কেলেঙ্কারি হয়, তিনি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন। যখন করোনা এসে শ্মশানে চিতার বড় লাইন লেগে যাচ্ছে, তখন তিনি বলছেন করোনা মোকাবিলায় আমরা নাকি একটা মডেল তৈরি করেছি। তার মানে কি? তার মানে হচ্ছে একটা বিকল্প বাস্তবতার নির্মাণ। তিনি তার নিজস্ব এক কল্পজগৎ তৈরি করেন, যেখানে সবকিছুই সেই জগতের সঙ্গে আশ্চর্যজনকভাবে খাপ খেয়ে যায়। যেমন তিনি দাবি করেন বাংলা নাকি ভারতবর্ষের সেরা পারফর্মিং রাজ্য, কিংবা আমরা সবচেয়ে দুর্নীতিমুক্ত সরকার চালাই, কিংবা কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, পথশ্রী, হতশ্রী, এই যে আমি এইসব সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চালু করেছি, ভারতবর্ষে প্রথম, এবং আমাকে দেখা দেখি বাকি সবাই করছে। তার মানে এখানে মিথ্যেটা কিন্তু ইজ নট এ স্মোক স্ক্রিন, ইট ইজ এ প্রোডাক্ট, অ্যান্ড শি নোজ ইট সেলস। আর তিনি বিশ্বাস করেন যে আবেগই সত্য, যা ঘটে তা নয়, যা বলি তাও নয়, আসল কথা হলো ইমোশন। সেটা কিভাবে প্রয়োগ করতে হয়, এই ভারতের বিবিধ রাজ্যে আজকে একটি ক্ষুদ্র অংশের পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাশ্রিত একটা বাস্তবে পরিণত করার মরণপণ চেষ্টা করছেন, আবেগে উস্কানি দিয়ে। বাংলাদেশি আর বাংলাভাষীর মধ্যে কোনো তারতম্যের ধার তিনি ধারছেন না। প্রবাসে বসবাসকারী যে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি আছে, তাদেরকে একেবারে ইলিসিট জেনারেলাইজেশন বলতে যা বোঝায়, তিনি সেটা করছেন এবং মনে করছেন এই বাঙালি তাসই এবার 2026 সালে তাকে ভোট বৈতরণী পার করিয়ে দেবে। সুতরাং আবেগের গুরুত্ব হচ্ছে সাংঘাতিক।
যেই তার সম্পর্কে ন্যায্য প্রশ্ন তুলবে তাকেই তিনি ষড়যন্ত্রী আখ্যা দিয়ে দেবেন। সে কেন্দ্রীয় সরকার হোক, নির্বাচন কমিশন হোক, হাইকোর্ট হোক, মিডিয়া হোক, তার চোখে সবাই বহিরাগত। আর এই যে পরিযায়ী শ্রমিকরা যারা একেবারে অবর্ণনীয় দুরবস্থার মধ্যে প্রবাসে বসবাস করতে বাধ্য হয়, তারা সেই সব জায়গায় বহিরাগত নয়। সে যাই হোক, বিরোধিতা মানেই হচ্ছে ষড়যন্ত্র। আমার নাম মমতা, আমি দুর্নীতি করি না। আমি একবেলা খাই, 18 ঘন্টা কাজ করি। কোথায় 18 ঘন্টা কার কাজ করেন সেটা কখনো বলেন না। সামান্য যেটুকু কাজ করেন সম্ভবত নবান্নে বসে, তাতে তার প্রতিটি সিদ্ধান্ত আমাদের এই রাজ্যটাকে ইঞ্চি ইঞ্চি করে একেবারে সর্বনাশের গহ্বরের কাছে এনে পৌঁছে দেয়। কিন্তু সেটাকেই তিনি রিলিজ করেন। এবং এই মিথ্যাকে মানুষের মনে বদ্ধমূল করার জন্য যে কাজটা অতীতে কেউ করেনি, করার কথা ভাবেও নি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই করছেন। এই যে সত্যকে নির্মমভাবে বিকৃত করা, এটাকে পুলিশ, প্রশাসন, আদালত বহু ক্ষেত্রেই বিরোধিতাকে দমন করতে ব্যবহৃত হয়েছে বা হচ্ছে। তথ্য জানার অধিকার এ রাজ্যে কার্যত একটা জোকে পর্যবসিত হয়েছে। সরকারপন্থী মিডিয়া আছে, তারা দিদিমণিকে খুশি করার জন্য বাংলা বিশ্বমঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য গর্বিত জাতি বলে কি বলবো, চতুষ্পদের মতো হেডলাইন করে, কিন্তু করে। তার মানে মিথ্যে শুধু বলা নয়, এ রাজ্যে প্রচার হয়, ছাপা হয়, গাওয়া হয়, নৃত্য হয়। আর এই যে ইতিহাস বিকৃতি করা, কনসিয়াসলি তিনি সে কাজ করেন। তিনি মনে করেন যে তিনি একটা সমান্তরাল কালচারাল হেজিমনি এস্টাবলিশ করবেন, এবং সেটা তিনি যেরকম বেপরোয়াভাবে করেন, একেবারে অশিক্ষিত না হলে সে কাজ কেউ করার সাহসই দেখাবে না। যেমন ধরুন নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, কথায় কথায় তিনি এদের প্রসঙ্গ টেনে আনেন। তাদেরকে অপমান করার জন্য নয়, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য, নিজের অপদার্থতা ঢাকার। যেদিনকে 20শে জুন 1947 বাংলার বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে রাজ্যটাকে দ্বিখণ্ডিত করার মতলব ভেস্তে দেওয়া গিয়েছিল, তাকে তিনি কালো দিন বলে আখ্যায়িত করেছেন। আর যারা প্রতিবাদ করেন, সে যেখানেই থাকুন, তারা সবাই বাঙালি বিরোধী, গদ্দার, বিজেপির দালাল। আমাকে যেটা ইদানিং শুনতে হচ্ছে, সিআইএর দালাল থেকে আস্তে আস্তে এখন আমি বিজেপির দালালে পর্যবসিত হয়েছি। তার মানে কি? তার মানে মিথ্যাকে জাতীয়তাবাদ, ভাষা এবং পরিচয়ের মোড়কে, আইডেন্টিটির মোড়কে মুড়ে দিয়ে
বাজারে বিক্রি করা। আসলে তিনি যা বলেন তাও মিথ্যা, যা বলেন না সেটাও মিথ্যা। সেটা আবার কেমন জিনিস? দেখুন, নীরবতাও হচ্ছে আসলে মিথ্যা কথনই। সন্দেশখালি নিয়ে কতদিন তিনি নীরব ছিলেন। এই যে তাঁরই রাজ্য সরকারের কর্মচারীরা প্রাপ্য ডিএ নিয়ে 3 বছর ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী রা করেন না। 26,000 শিক্ষক হঠাৎ চাকরি ছেড়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তাদের শতাব্দীর সবচেয়ে সেরা ঢপটা শোনানোর পর থেকে তিনি চুপ করে রয়েছেন। আর নিজের দলের নেতাদের গরু চুরি, কয়লা চুরি থেকে যা বলবেন সেই চুরি, এগুলো তার কাছে ধর্তব্যের বিষয় নয়। সুতরাং এখানে নীরবতা এখানে মিথ্যার সমান অপরাধ। আর মিথ্যাকে যে স্বাভাবিক করে তোলা যায় সেটাও কিন্তু তৃণমূল গত 14 বছরে দেখিয়ে দিয়েছে। তৃণমূলের মুখপাত্র, তাদের কাগজ, কর্মী, পুলিশ, লক্ষ্য করে দেখবেন যে সবার মুখে একই শব্দচিত্র। একটা গোটা প্রজন্ম বাংলায় অতএব বড় হচ্ছে এই তথ্য বিকৃতির আবহে। হয়তো কেউ কেউ বিশ্বাসও করছে যে সবার উপরে যেমন মানুষ সত্য তাহার উপরে নাই, হয়তো রাজনীতির ক্ষেত্রেও সবার উপরে দিদিই সত্য তাহার উপরে নাই। মিথ্যাকে মিথে পরিণত করা যায় এই রকম দুঃসাধ্য পরীক্ষাও মমতা বন্দ্যোপাধ্যায় অনবরত দিয়ে চলেছেন। যে কারণে আমি বললাম যে তিনি মিথ্যা বলেন না, মিথ্যা নির্মাণ করেন। রাষ্ট্রযন্ত্র দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করেন, মিডিয়াকে দিয়ে সেটা প্যাকেজিং করেন, আর আবেগ দিয়ে জবরদস্তি মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করেন। আসলে এটা দুর্বল প্রশাসনের লক্ষণ নয়, এটা হচ্ছে এক শক্তিশালী বিকল্প বাস্তবতার নির্মাণ, এবং এটাই সবচেয়ে বিপজ্জনক। নমস্কার। আগামীকালও উইকেন্ড হওয়া সত্ত্বেও আমি এই বিষয়ের 4র্থ কিস্তি নিয়ে একই সময়ে হাজির হব। অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।